এই যে 12টি বার্থ অপারেটর, এরা কিন্তু প্রত্যেক সংসদ সদস্যকে ঘুষ দেয়। আলাউদ্দিন, বাহাউদ্দিন, নাসিমউদ্দিন যারা আছে আওয়ামী লীগের, এরাই এগুলি দালালি করেছে। এবং যে মন্ত্রী ছিল, মন্ত্রী এগুলি কোঅর্ডিনেট করত। এর আগে ছিল শাহজাহান, যে জেলে আছে, সে এবং তার স্ত্রী, তার শালা, এই তিনজনেই চট্টগ্রাম বন্দর কন্ট্রোল করত। পরে আওয়ামী লীগের 6 জন কন্ট্রোল করছে। এখন এর সাথে জুটেছে অন্য রাজনৈতিক দলের নেতারাও। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর এবং বৃহত্তম বন্দর। দেশের প্রায় 99% কন্টেইনার এবং 93% আমদানি রপ্তানি কার্যক্রম এই বন্দরের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে। যদিও বাংলাদেশে আরও 2টি সমুদ্র বন্দর রয়েছে, তথাপি এটি বাংলাদেশের একমাত্র বন্দর বললেই অত্যুক্তি হবে না। চট্টগ্রাম বন্দরের কার্যক্রম মূলত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক সম্পাদিত হয়ে থাকে। চট্টগ্রাম বন্দরের মূল অংশে 12টি বার্থ অর্থাৎ জেটি রয়েছে। মূল অংশে এই 12টি জেটিতে প্রাইভেট বার্থ অপারেটর পণ্য উঠানামার কাজে নিয়োজিত রয়েছে। এই যে 12টি বার্থ অপারেটর, এরা কিন্তু প্রত্যেক সংসদ সদস্যকে ঘুষ দেয়। আলাউদ্দিন, বাহাউদ্দিন, নাসিমউদ্দিন যারা আছে আওয়ামী লীগের, এরাই এগুলি দালালি করেছে। এবং যে মন্ত্রী ছিল, মন্ত্রী এগুলি কোঅর্ডিনেট করত। এর আগে ছিল শাহজাহান, যে জেলে আছে, সে এবং তার স্ত্রী, তার শালা, এই তিনজনেই চট্টগ্রাম বন্দর কন্ট্রোল করত। পরে আওয়ামী লীগের 6 জন কন্ট্রোল করছে। এখন এর সাথে জুটেছে অন্য রাজনৈতিক দলের নেতারাও। কিন্তু এই সকল ইনফ্রাস্ট্রাকচার চট্টগ্রাম বন্দর কর্তৃক তৈরি করা হয়েছে। তারা শুধু বাড়তে উঠানামার জন্য কাজ করে, কিন্তু সব ইনফ্রাস্ট্রাকচারগুলি বন্দর দ্বারা নির্মিত। এছাড়াও চট্টগ্রাম বন্দরের আরও 2টি টার্মিনাল রয়েছে, যথাক্রমে চিটাগং কন্টেইনার টার্মিনাল সিসিটি এবং নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি। এই 2টি টার্মিনাল ও একটি প্রাইভেট অপারেটর কর্তৃক পরিচালিত হয়। টার্মিনাল 2টির ইনফ্রাস্ট্রাকচার এবং সুপার স্ট্রাকচার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক নির্মাণ করা হয়। এগুলিও বন্দর কর্তৃপক্ষ নির্মাণ করেছে। সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হওয়ার কারণে স্বাভাবিকভাবে চট্টগ্রাম বন্দরের উৎপাদনশীলতা বিশ্বের সবচেয়ে দক্ষ এবং একেবারে উন্নত বন্দরসমূহের মধ্যে নয়। যেহেতু এটা বন্দরের দ্বারাই পরিচালিত হয়, সুতরাং এটা ওই রকম দক্ষ বা বিশ্বের অন্যতম বন্দরের সাথে সমকক্ষ নয়। তাছাড়া চট্টগ্রাম বন্দর বিশেষ করে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের জন্য যে সকল যান্ত্রিক উপকরণ ব্যবহৃত হয় তাও বেশ পুরানো ধরনের। তাই চট্টগ্রাম বন্দরের দক্ষতা মাঝারি মানের বলা যেতে পারে। তবে এর মধ্যেও দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের আমদানি রপ্তানি কার্যক্রমকে সহায়তা করে আসছে। যেমন 2010 সালে বাংলাদেশের সমগ্র রপ্তানির পরিমাণ ছিল $16 বিলিয়ন। আবার বলি, 2010 সালে ছিল রপ্তানি পরিমাণ $16 বিলিয়ন। আর 2024 সালে বাংলাদেশের রপ্তানি পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $40 বিলিয়ন। তাহলে আপনি কিভাবে মনে করেন $40 বিলিয়ন মালামাল এই আমাদের পুরানো 50 বছর আগের যন্ত্রপাতি দিয়ে আপনি চালাবেন? এটা সম্ভব? এটা সম্ভব না। আগে তো এখানে 10 তলা বিল্ডিং ছিল না, এখানে ঝুপড়ি ছিল। এখানে প্রয়োজনের খাতিরে এখন 10 তলা করেছে। আগে কখনো লিফট ছিল না ঢাকাতে, এখন বিভিন্ন বিল্ডিংয়ে লিফট হচ্ছে। এগুলো হলো প্রয়োজনের খাতিরে আপনাকে পদক্ষেপ নিতে হবে। রপ্তানি বৃদ্ধি পেয়েছে প্রায় 250 গুণ। এই 250 গুণ রপ্তানি চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সম্পাদিত হয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে চট্টগ্রাম বন্দরে তেমন কোনো উন্নত ধরনের আধুনিক যন্ত্রপাতি স্থাপন বা উল্লেখযোগ্য কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয় নাই। পুরানোগুলি দিয়েই এই 40 বিলিয়নের কাজ চলছে। গড়ে প্রতি 4 বছরে বন্দরের মাধ্যমে
কন্টেইনার হ্যান্ডেলের পরিমাণ 1 মিলিয়ন টিইউ হারে বৃদ্ধি পাচ্ছে। 1 মিলিয়ন ট্রিলিয়ন হারে যদি বৃদ্ধি পায় প্রতি বছর, তাহলে আগামী 20 বছরে কি হবে এটা আপনাকে চিন্তা করতে হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তার সীমিত রিসোর্স ব্যবহার করে অত্যন্ত দক্ষতার সাথে বর্ধিত পরিমাণ কন্টেইনার হ্যান্ডেলিং কার্যক্রম সম্পন্ন করে আসছে। কিন্তু পাশাপাশি দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান এবং কলম্বোর সাথে তুলনা করলে দেখা যায় বাংলাদেশের বন্দরসমূহে এফডিআই একবারেই নগণ্য। বাংলাদেশে কেবলমাত্র 2024 সালে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, যাকে বলা হয় সংক্ষেপে পিসিটি, সৌদি আরব ভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল আরএসজিটি নামক একটি টার্মিনাল অপারেটরের নিকট 22 বছরের মেয়াদের আধুনিক পদ্ধতিতে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু 22 বছরের জন্য, এটা পার্মানেন্টলি দেওয়া হয় নাই। এটি বাংলাদেশের বন্দর খাতে উল্লেখ করার মতো প্রথম বিদেশি বিনিয়োগ। বন্দর খাতে এর আগে কোনো বিনিয়োগ আসে নাই। সেই তুলনায় ভারত, কলম্বোর বেশ কয়েকটি টার্মিনাল বিদেশি অপারেটর কর্তৃক পরিচালিত হচ্ছে। তাই বিশ্বের বিনিয়োগের ধারার সাথে তাল মিলিয়ে দেশের উন্নয়নের জন্য বন্দরের দক্ষতা বৃদ্ধির জন্য বাংলাদেশের বন্দরসমূহে বিদেশি বিনিয়োগ অপরিহার্য। আমাদের গার্মেন্ট সেক্টর কিভাবে হয়েছে? প্রেসিডেন্ট জিয়া, আজকে এটা জাতির সামনে বলতে চাই, আমরা শ্রীলঙ্কায় গিয়েছিলাম 1977 সালে। 77 সালে ওখানে যাওয়ার পরে আমাদেরকে এক্সপোর্ট প্রসেসিং জোনে নিয়ে যায়। ওখানে উনি গার্মেন্ট ফ্যাক্টরি দেখলেন। তারপরে গেলেন রোমানিয়া, একটা বিল্ডিংয়ের মধ্যে 10,000 শ্রমিক গার্মেন্ট কাজ করছে। এবং প্রেসিডেন্ট জি আনন্দিত হয়ে 2টা সাফারির জন্য ওখানে অর্ডার দিয়ে আসছিল। পরে এমবাসির মাধ্যমে এই সাফারি আমরা রিসিভ করি। ওখান থেকে এই ধারণাটা নিয়ে আসা বাংলাদেশে গার্মেন্টের সৃষ্টি করে। বিদেশি বিশেষজ্ঞরা না আসলে গার্মেন্ট তো আর হতো না, এটা দর্জির দোকান হতো। গার্মেন্ট হয়েছে বিদেশের থেকে অভিজ্ঞতা নিয়ে আসছে। আমাদের যে রিদওয়ান সাহেব বসে আছে, সেও একজন পায়োনিয়ার এই গার্মেন্টের। বিশ্বের যে সকল দেশে আইটিইউ গণবিনিয়োগ করেছে এবং বন্দর ও টার্মিনাল পরিচালনা করছে, সে সকল দেশের অভিজ্ঞতায় দেখা যায় বন্দর খাতে বিদেশি নিয়োগ আকৃষ্ট করা গেলে দেশের ইমেজ বৃদ্ধি পায়, বিদেশের বিভিন্ন বন্দরের সাথে কানেক্টিভিটি বৃদ্ধি পায় এবং আন্তর্জাতিক টার্মিনাল, আইটিইউ গণ আধুনিক যন্ত্রপাতি এবং কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে বন্দর ব্যবস্থাপনায় উন্নয়ন করাতে সক্ষম হয়। বর্তমানে এটা কম্পিউটারাইজ না, আধুনিক যন্ত্রপাতিও নাই, কিন্তু বিদেশিদেরকে দিলে আধুনিক যন্ত্রপাতিও আসবে এবং কানেক্টিভিটিও হবে। প্রত্যেকটা দেশের সাথে আইটি সেক্টরের মাধ্যমে কানেক্টিভিটি হবে। আপনি জানবেন আপনার মালটা কোথায় যাচ্ছে, কন্টেইনার কোথায় যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পাওয়ার জন্য ইউ ভিত্তিক একটি ইন্টারন্যাশনাল বন্দরে জাহাজ হতে উঠানামা, পণ্য উঠানামা সম্ভব হবে এবং বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি পণ্য প্রতিযোগিতা আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের সাথে বিনিয়োগ চুক্তিতে উপনীত হওয়ার সময় সুনির্দিষ্টভাবে বিনিয়োগের পরিমাণ, আমাদের বাংলাদেশের স্থানীয় জনশক্তিকে কিভাবে অধিক বেতনের নিয়োগ, বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির কন্টেইনার হ্যান্ডলিং যন্ত্রপাতি ব্যবহার করে অপারেশনের দক্ষতা বৃদ্ধি, সক্ষমতা ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত। বা যারা এই নেগোসিয়েশন করবে তাদেরকে দেখতে হবে এখানে আমাদের দেশের লোকেরা নিয়োগ পাবে, আধুনিক যন্ত্রপাতি তারা আনবে এবং আইটি সেক্টরের মাধ্যমে বিশ্বের বিভিন্ন বন্দরের সাথে যোগাযোগ রক্ষা হবে। এগুলি নিশ্চিত করতে না পারলে এবং বিনিয়োগ যেটা আসবে এটা একটা গ্রহণযোগ্য বিনিয়োগ হতে হবে। এটা কাকো ঘুষ দিয়ে বিনিয়োগ আসলে হবে না, এটা দেশের মানুষের জন্য গ্রহণযোগ্য একটা বিনিয়োগ আসতে হবে, দেশ উপকৃত হয়ে যাবে। এর ফলে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাবে, অন্যভাবে বন্দরসমূহের দক্ষতা বৃদ্ধি পেয়ে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাবে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ব্যাপক হারে এর সুফল ভোগ করবে। বিশেষ করে বাংলাদেশের রপ্তানি পণ্য বহির্বিশ্বে
প্রতিযোগিতার সক্ষমতায় অনেক দূর এগিয়ে গিয়ে রপ্তানি বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখবে।